ভালোবাসা আর ঝড় হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন হঠাৎ শরীরে জ্বর আসে, তেমনি হঠাৎই ভালোবাসা এসে মানুষকে আচ্ছন্ন করে ফেলে। জ্বরে যেমন শরীর কাঁপে, তেমনি ভালোবাসায় মন কেঁপে ওঠে, অস্থিরতা আসে। জ্বরে যেমন ক্ষুধা ঘুম উড়ে যায়, তেমনি এই ভালোবাসাও কিন্তু কখনো কখনো ঘুম ক্ষুধা সব কেড়ে নেয়। আবার এই জ্বর ধীরে ধীরে কমেও যায় বা সরে। ভালোবাসাও সময়ের সাথে হয়, কখনো বা গভীর হয়, নয়তো মিলিয়ে যায়। এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশেষে চলেই এলো। মুখটা ফুলের কদুর ন্যায় হয়ে গেছে। কম্বলের নিচ থেকে মুখ গুজে শুয়ে আছে জিমিন। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কেমন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। সুগা ভাই যে তাকে এত মিষ্টি একটা চুমু দিল, তা নিয়ে যে জিমিন একটু মনে মনে ফুর্তি করবে, তাও উপায় কই। এখন তো শরীর নিয়ে নড়তে চড়তেই পারছে না। ইস, সুগা ভাইয়ের কথা না শুনিয়ে যে তিরিং বিরিং করে কেন যে ভিজতে গেল। এখন জ্বরকে তো আর বারণ করা বলা যায় না। ওগো জ্বর, তুমি এসো না। সুগা ভাই মাত্রই আমায় একটা চুমু দিল। সেঞ্চুরি করার আগে তুমি আমার কাছে আর এসো না। আমি আবার হেব্বি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠলেই মাথাটা চক্কর দেয়। বিথায় শুয়েই দিন কাটালো। জিন এসে মাঝে কয়েকবার দেখে গেছেন। আজকাল জিমিন একটু বেশি খেয়াল রাখা হয় তার হচ্ছে। লিসা একটু আগে এসেছিল, প্রতিবারের মতো এবারও এসে জিজ্ঞেস করলো, জিমিন আপু, বলো না কি করলে সুগা ভাই গলে যাবে। আশ্চর্য, সুগা ভাই কি কোনো বরফ নাকি যে গলে যাবে? আর ওই বান্দা জিমিন বুক দিয়ে যে ওইখানে অন্য কারোর নজর মোটেই চলবে না। সুগা ভাইয়ের প্রেমে পড়ে এখন জিমিন তারই নীতিমালা অনুসরণ করা ধরেছে। যেটা তার সেটা কেবলই তার। কেউ সুগা ভাইয়ের দিকে নজর দিলে তার সঙ্গে জিমিন তর্ক করার সময় নেই। ওই চোখ দুটো তুলে পথ শিশুকে দান করে দেবে। যে চোখ তার সুগা নিওয়াজের দিকে তাকায়, দৃষ্টি নিক্ষেপ করে, তার দুনিয়া দেখার কোনো অধিকার অন্তত পক্ষে জিমিন রাখবে না। সুগা ভাই জিমিনকে নাম্বার দেয়নি নিজের। জিমিন ফেসবুক ঘাটাঘাটি করে সুগা নিওয়াজ লিখে সার্চ করেও কিছু পেল না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ও মা, হঠাৎ করে মাথাটা এত বাজে ভাবে ঝাঁকুনি দিল। শেষে ফোনটা রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখন অন করাই ছিল। জিমিন ভয় বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে সুগা বেরিয়ে এলো। জিমিন অবাক হলো, ভাঙা গলায় সুগাকে বলল, আরে সুগা ভাই, আপনি ওদিকে দিয়ে আসতে গেলেন কেন? রুমের তো একটা দরজা আছে, তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? জিমিন ওঠার চেষ্টা করতে সুগা বলল, যেখানে আছো সেখানেই থেকো, নড়তে বলেছি কি? জিমিন নড়ল না, তবে একটু অবাক হলো। ওই যে কালকে ওই সফট রোমান্সে সুগা ভাইটা গলে গেল কই? না থাক, সাইকো সুগা ভাইকেও তো করা লাগে একেবারে। সুগা জিমিনের পাশে বসলো, হাতে উল্টো পিঠটা জিমিনের গালে ঠেকিয়ে দেখলো ভালোই জ্বর এসেছে। সুগা জিমিনকে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছো? ইয়ে মানে আমাদের মাঝে তো কিছু হলোই না, ওই সবের কি দরকার? সুগা জিমিনের দিকে ক্ষিপ্ত নয়নে তাকাতেই জিমিন মুহূর্তেই বলে উঠলো, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস না করে যাও গিয়ে একটা ব্রেন কিনো নিজের জন্য। জ্বর হলে ওই সরাসরি নাপাই কেন খেতে হবে? জিমিন চুপ করে নিচের দিকে তাকাতেই সুগা উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, গোসল করেছো? ও মা গো, ওইসব বিলাসিতা, জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি দেখতে পাচ্ছেন না? ইচ্ছে নেই দেখার। বলেই সুগা জিমিনকে আচমকা কোলে তুলতেই জিমিন চিৎকার করে উঠল। সুগা বিরক্ত নিয়ে জিমিনের দিকে তাকাতে সে পুনরায় চুপ হয়ে গেল। সুগা তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে গোসলখানায় গিয়ে ঝর্ণা ছাড়তে জিমিন দৌড়ে পালাতে নিল। সুগা শক্ত করে হাতটা চেপে ধরে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতেই পানির সব স্পর্শে শরীর পুরো ভিজে যায় তার। সুগা এমন ভাবে হাতটা ধরে রেখেছে, কোথাও যেতে পারছে না, নড়চড় তো দূরের কথা,
জিমিন পুনরায় নড়ার চেষ্টা করতেই সুগা তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আপনি বের হন সুগা ভাই, আমার লজ্জা করছে। নেভার, এটা আমার বাড়ি, আমার যখন যেখানে মন চায় যেতে পারি, থাকতে পারি। তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে? দরকার হলে আরো অনেক জায়গায় যাব। বাই দা ওয়ে, ফোন থেকে অন্য ছেলেদের নাম্বার ডিলিট করে হয়েছে? সব করে দিয়েছি। শুনেছি কার সঙ্গে ফেসবুকে অ্যাড আছো? কার সঙ্গে? ইউনো, ওর সঙ্গে কেন অ্যাড থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি? বলেছিলাম তো আমি ছাড়া কোনো আউট ছেলে ভার্চুয়াল হোক আর রিয়েলিটি হোক কোথাও জায়গা পাবে না। আপনি আমার ভালোবাসেন। কতখানি ভালোবাসেন? কেন বললে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত দিতে পারবে? তাহলে ভেবে দেখবো বলা ঠিক হবে কিনা। প্রেমিকা রোমান্টিক হয় সুগা ভাই, সবসময় এত তেতো কথা না বললে কি নয়? ভালো লাগে না? কি করে ভালো লাগবে ম্যাডাম? একটা কষে জল লাগাই, জ্বরের সঙ্গে রোমান্টিকতার ভূতও পালাবে। আপনি তো দেখছি অনেক আনরোমান্টিক। হাসপাতালে বুকিং করে রেখো কেন? কারণ সুগা যদি একবার প্রেম শুরু করে, এমন মুখ চলা তো দূরে থাক, পা চলারও শক্তি পাবে না। সুগার গায়ে টি শার্ট খুলতে চিমিনের চোখ ছানা বড়া। সুগা ভাই কি সব দেখাচ্ছে? হেরে চটে এর মুখ করছে, হ্যারাসমেন্ট করছে দেখি। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চুলে হাত বোলায় নিজের শরীর পেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণীয় একটু বেশি লাগছে। চিমিন সুগার সিক্স প্যাকে হাত রাখতে গেলেই সুগা খানিকটা দূরে সরে যায়, বলল, আরে কন্ট্রোল, আমার লজ্জা বলেও তো কিছু একটা আছে। তাহলে নিন্দু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? সুগা জিমিনের দিকে তাকিয়ে প্যান্টে হাত দিতেই জিমিন চেঁচিয়ে উঠল। তা দেখে সুগাকে বলল, কি হয়েছে, এসব খুলছেন কেন? নিন্দু বললে কেন? দাগ যেহেতু লাগিয়ে দিয়েছো, তবে দাগটা ভালো করেই লাগুক। খোলাখুলি অপবাদ তো লেগেই গেছে, আর প্যান্ট পরেই বা কি হবে? চিমিন দাঁত কেলিয়ে নখ কামড়ে বলল, তাহলে দেখি একটু মানে আয় দেখাচ্ছি। চোখ দুটো তুলে একেবারে দেখাবো। ছেলে দেখলে দেখতে মন চায় খুব, শোনা। সুগা ভাই মনের মধ্যে কারফিউ জারি করেছে, এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ হবে। জিমিন ইউনোকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার সুগা ভাই এসে জিজ্ঞেস করলে জিমিন বলা ছেড়ে গান ধরবে। ইউনো ভাই আমার ফেসবুকেও নাই, সে আমার এই বুকেও নাই। তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এই সুগা ভাইয়ের কথা ভাবতে ভাবতে এখন যে চোখে ঘুম চলে এলো। ভোরের দিকে সুগা ভাই বারান্দা দিয়ে চলে গেল, তবুও বাতাসে রেখে গেল তার ধোঁয়াশা স্মৃতি। ইস, লোকটা এত কড়া না হলেও পারত। এখন দেখো, একটু পর স্বপ্নে এসেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকাল, চিমিনের গায়ে জ্বর জ্বর ভাবটা আর নেই, সবই কবিরাজে সুগা বাবার কেরামতি। চিমিন তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। সুগা বের হলেই তার বাইকের পেছনে চেপে বসবে। 1 ঘন্টা আগে বের হয়েছে, না জানি আবার এলো কখন হাওয়া হয়ে যায়, বলা তো যায় না। চিমিন গেটের কাছে দাঁড়িয়ে ফোন টেপায় ব্যস্ত। হঠাৎ ইউনো গাড়ির কাছে যেতে নিয়ে চোখ যায় তার দিকে। কি একটা ভেবে সে এগিয়ে আসে জিমিনের দিকে। জিমিনের সামনে গিয়ে বলে, এই জিমিন, শুনো। জিমিন চোখ তুলে চেয়ে দেখলো ইউনোকে। ইজি লাগছে তার। তারপর সুগা ভাই পই পই করে বলে দিয়েছিল কথার অবাধ্য ব্যক্তিকে সে চরম ঘৃণা করে। তাই সে যেহেতু ইয়নোর সঙ্গেও কথা বললে নিষেধ করেছে, তাহলে এখন এটা করা যাবে না। যাবে না মানে একেবারেই যাবে না। ইয়নো কিছু বলতে যাওয়ার আগেই জিমিন তাকে বলল, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না। আজকাল অনেক বেশি ইগনোর করছো। কেন করছো জানতে চাইবো না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হয়েছে বলো? আমি কখন বললাম ভুল হয়েছে?
আচ্ছা আমার ভার্সিটি আছে, আমি যাই কেমন? জিমিন যেতেই ইয়েনো তার হাত ধরে এটাকে থামিয়ে দিল। জিমিন একবার হাতের দিকে তাকালো, হাত ধরেছে এটার জন্য না, বরং সুগা ভাই জানতে পারলে মিসাইল তার পেছন দিয়ে দেবে এই ভয়। জিমিন হাত ছাড়িয়ে নিতেই ইয়েনো একটু অবাক হলো, কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ, অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় ইয়েনো তাকে বলল, আমার তোমার সঙ্গে কথা আছে, কিন্তু এখন তুমি চাইলে এখানে দাঁড়িয়ে বলতে পারি, আর নয়তো এই যে একটু সামনে গিয়ে কফি শপে বসবো, কথা বলবো আর চলে যাব। কত সময় লাগবে? দ্বিধা নিয়ে প্রশ্ন করলো জিমিন। 10 মিনিট জাস্ট, এখানেই বলতে পারি কিন্তু। জিমিন এবার সুগার আসার পথের দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলা করার দরকার নেই, চলুন। জিমিন যেতে ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেললো সুগা। কেন ফেললো মন জানি, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবই সুগার সঙ্গে নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে প্রেম সুগার জানা বাকি নেই। হ্যাঁ, হিডেন ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে। তার স্টাডি রুমে বিরাট মনিটর সারাদিন চলতে থাকে। সকাল সকাল কি ভেবে আজকে সেখানে গেল। তারপর জিমিন প্রথমে তার জন্য অপেক্ষা করতে দেখে তো ভালোই লেগেছিল, কিন্তু তারপর হাই জিমিন, তুমি কি জানো সুগার কথার অবাধ্য হওয়া মানে তার চোখে চোখ রেখে হৃদয়ে আঘাত করা। সুগা ভুলের শাস্তি দেয়, চরমভাবেই দেয়। আর যেখানে কথার মূল্য নেই সেখানে সম্পর্কের মূল্য থাকে না। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে জিমিন। বাসায় গিয়েছিল দারোয়ান বলে সুগা ভাই নাকি আরো অনেক আগে বের হয়ে গেছে বাসা থেকে। তবে জিমিন তো ঠিক সময় অপেক্ষা করেছিল। হঠাৎ দেখলো সাদা একটা বাইক নিয়ে সুগা ভাই এদিকে আসছে। জিমিন খুশির সীমা রইল না, সে দাঁড়িয়ে রইল। তবে একটুর জন্য না হয় সরলে মনে হচ্ছিল সুগা ভাই তার উপরে বাইক চালিয়ে দেবে। হেলমেটটা খুলতেই জিমিন তার দিকে এগিয়ে এসে বলল, আরে সুগা ভাই, আপনার না কালো বাইক ছিল, এমন সাদা রং হলো কেমন করে? ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছিলেন নাকি? সুগা কোনো জবাব না দিয়ে এগিয়ে যেতেই জিমিন এবার রাগ হলো। সে সামনে দাঁড়িয়ে সুগার হাতে হাত ধরতেই সুগা একবার তার হাতের দিকে তাকালো, তারপর তড়াক কণ্ঠে বলল, হাত ছেড়ে সামনে এসে থেকে সর। আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এমন করছেন কেন? সুগার এবার রাগ উঠে যায়। সে জিমিনের হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনায় নিয়ে গিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে নাকি অন্য কারোর সঙ্গে? ধমকে ধমকে কথাগুলো বলল জিমিনকে সুগা। সবাই তাকিয়ে আছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। জিমিন বুঝতে পারছে না তার সুগা ভাইয়ের হঠাৎ হলো কি। সুগা ভাই, জিমিনের গলা চাপা গলায় বলতেই সুগা চুপ হয়ে গেল, আর একটা কথাও বলল না। জিমিনের হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে চলে গেল বাইকটা নিয়ে। এত এত মানুষের ভিড়ে তাকে ফেলে রেখে চলে গেল। জিমিনের চোখে তখন জল, উত্তর খুঁজে পাচ্ছে না সে। কেবল এত এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে। সুগা ভাই এমন করলো কেন? তাহলে কি সে তার পিঠের হাটকে ভালোবাসে না? ওই চুমু, ওই ছোঁয়া, সুন্দর কথাগুলো কি জিমিনের জেগের থেকে স্বপ্ন ছিল? আমি আপনারে এমন করাই হারাইছি, যেমন করিয়া শুকনো পাতার হাওয়ায় ঝাপটা আইসা এক নিমেষে উড়ে আনায় দিগন্তের অজানায়। যেমন করিয়া রাতের আধারে বাতি নিভাইয়া গেলে ঘর অন্ধকারে ডুবিয়া যায়, আপনি এমন করিয়া এই অন্তরে আগুন ধরিয়েছেন। যেমন করিয়া খাড়ার তাপে মাটির ফসল শুকাইয়া যায়, মাটিতে ধুলো ছাড়া আর কিছুই থাকে না। যেমন করিয়া ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকা স্রোতে তলাইয়া যায়, যেমন করিয়া মরুভূমির বালু ছেড়ে চোখ মুখ ঢাইকা দেয়, নিঃশ্বাস পর্যন্ত আটকাইয়া যায়, আপনি আমারে এমন করিয়া ফাঁকা করিয়া দিলেন। যেমন করিয়া মাঘ মাসে ক্ষেতের ধান ঠান্ডায় শুকাইয়া সাদা খড় হয়ে যায়, এমন করিয়া শূন্য করিয়া দিলেন।
যেমন করিয়া গোরস্থানের মাটিতে নাম লেখা থাকার পরেও সবাই একা রইয়া যায়, এমন করিয়া শেষ করলেও যেমন করিয়া শীতের ভোরে হঠাৎ কুয়াশা নামাইয়া আইসা পথঘাট ঢাইকা ফেলে, মানুষ পথের দিশা হারায়। এমন করিয়া আমারে আপনারে ভাঙলেন, যেমন করিয়া বর্ষা নদীর হঠাৎ বাঁধ ভাঙা স্রোত জমির সব ফসল ভাসাইয়া দিয়ে যায়, এমন করিয়া পড়াইলেন, যেমন করিয়া বিদ্যুতের শর্ট সার্কিট দোকান ঘর জমি সব ফসল ভাসায় নিয়ে যায়। পুলে মানুষের বুক ছাপছাড়া, শুধু তাকায় নিজের ধ্বংস দেখে। শেষ সব হারানোর পর মানুষ যেমন চুপ করিয়া দাঁড়ায়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতন উত্তরাইয়া পড়লেও মুখ থাইকা শব্দ বাইরে হয় না, আমি ঠিক তেমন চুপ করিয়া গেলাম। আমার ভিতরে ভিতরে আগুন জ্বলে, কিন্তু এই আগুন নিভানোর পানি আপনি নষ্ট করিয়া দিলেন। তবু হারানোর বেদনা নিয়েও করিবার চাই আমি আপনার ভালোবাসি, আপনারে না পাইয়া ভালোবাসি, হারাইয়াও ভালোবাসি, ধ্বংস হইয়াও ভালোবাসি। আপনি পুরাইলে আমি পুরিতাম আপনার ভালোবাসি। এইটুকু লিখেই হাতের কলমটা থামিয়ে দিল জিমিন। আজকে 3 দিন হলো সুগা তার দিকে ফিরেও তাকায়নি, যেন জিমিন সুগা নিচে গিয়ে জিমিনকে ক্লাসরুম থেকে টেনে হিচড়ে বের করতো। তার জন্য এখন জিমিন ছুটির পর একইভাবে অপেক্ষা করে। সময় ফুরায়, তবে অপেক্ষা চেয়ে আর ফুরায় না। জিমিন এখনো বুঝতে পারছে না তার অপরাধ কি। সুগা ভাইয়ের মুখে ভালোবাসি না বললেও তো ভালোবাসতো। এই যুগের মেয়ে জিমিন দুধ ভাত খায় না, সবাই জানা আছে। ক দিয়ে যে মানুষ কলকাতা বোঝায়, অন্তত তা জানতে বাকি নেই ওই লোকটা তাকে ভালোবাসে। মুখে ভালোবাসি বললেও ভালোবাসা হয় না, ওইটা মানুষের কর্মে ফুটে ওঠে। তাহলে কি হলো? হঠাৎ করে সব তো ঠিকই ছিল। মনে হলো একটা কলি ফুটার আগেই কেউ ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন সুগা ভাইয়ের থেকে দূরে থেকে মনে হয়েছে দুনিয়া ফাঁকা, চারপাশে কিছু একটা নেই। জিমিন একবার শ্বাসকষ্ট হয়ে উঠেছিল, সেইবার শ্বাস নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো বাড়া যাবে। গত 3 দিন জিমিন ঠিকই এই অনুভূতিটাই হয়েছে। এখনো মনে হচ্ছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে, দরজাটা একটু একটু করে খুলছে। জিমিন সারা রাত জেগে কেঁদে কেঁদে শেষে চোখে নিচটা কালো করে ঠিক করলো। অনেক হয়েছে, আজকে সারা রাত ভিখারির মতো সুগা ভাইয়ের দুয়ারে বসে থাকবে। সুগা ভাইয়ের তো উচিত চাঙ্কু ভাইয়ের ঠ্যাং তো বিশেষ পানি খাওয়া। এই যে তের সঙ্গে কদিন হলো তার প্রেম হয়েছে, এখনই তাদের প্রেম একেবারে জমে ক্ষীর। তে মনে হয় বাসা থেকে ছেলে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি তিরিং বিরিং করলে সে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর সুগা ভাইকে দেখো, প্রেম করা তো দূরে থাক, এখন যেমন ভাব দেখাচ্ছে, মানুষ তো তার কিং কোবরা এক্সের সঙ্গেও এমন আচরণ করে না। জিমিন রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে গিয়ে নামতেই বোকাম আর মোকলেশকে দেখতে পেল। চিন্তিত মনে হচ্ছে বোকামকে। জিমিন একবার জিজ্ঞেস করবে ঠিক করেও করলো না। শেষে বাইরে এসে সরাসরি প্রেম সুগা নেওয়াজের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেথায় হরেক রকমের ফুল আছে। তবে এই ফুলটা বাগানের মূল আকর্ষণ তো হচ্ছে প্রিমরোজ। এই প্রিমরোজ নামটা শুনলেই একটা মানুষের কথা মনে পড়ে যায়, যেই প্রিমরোজ ব্র্যান্ডের আধার বলেও হয়তো তাকে কেউ দেখেনি, তবে তার গলার স্বরটা একজন মানুষের সঙ্গে পুরোপুরি মিলে। মাঝে মাঝে অবাক লাগে, দুজন মানুষ কি কোনোভাবে আবার একজনই নয় তো? সেদিন লুকিয়ে চুরিয়ে সুগা ভাইয়ের মেইন ডোরের পাসওয়ার্ড দেখেছিল জিমিন। ওইটা কতবার টিপাটিপি করে অ্যাপ্লাই করলো জিমিন, তবে কাজ দিল না। গোলাপের পুঁতে পাসওয়ার্ড লেন চেঞ্জ করেছে। ঘাম দেখো বাঁচি না। ঘরে
ঢাললে বাইরে পরে শালার পাসওয়ার্ড লক লাগাতে হবে, তালা হলে তো হয় ভেঙে ঘরে ঢুকে ওই হাড়ি বাচ্চাদের চকলেট আর স্ট্রবেরি গুলো সব চুরি করতো। তখন দেখা যেত কি খায় সে। জিমিন কোনো উপায় না পেয়ে ঠিক করলো আজকে সারা রাত দরজার সামনে অপেক্ষা করবে সে। এক সময় না হয় সময় তো আসবেই, ওই লোক এবার তার ব্র্যান্ডের জিনিসে বিশাল চিমটি ঘষে দিবে কিংবা ভেতরে কিছু একটা ছুঁড়ে দিবে। এখন জিমিন তো সুগা নেওয়াজ প্রাকৃতিক দৃশ্য দেখতে পারলো না, না হয় ওই পোকামাকড়ই দেখুক, ওদের তো এক প্রকার অধিকার আছে। রাত তখন অনেক। জিমিন দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন সে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। এই বিছানাটা একটু বেশি সফট। জিমিন হাই তুলে চুলকাতে হঠাৎ আবিষ্কার করলো কাউচের মধ্যে উপুর হয়ে খালি গায়ে শুয়ে আছে সুগা ভাই। ওমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখলেই কি হতো না। এই যৌবন বয়সে যৌবন সামলাতেও তো জিমিনের কষ্ট হয় খুব। তবে হঠাৎ করে মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে গেল। হঠাৎ দেখলো সুগার পিঠে কিসের যেন দাগ। তা দেখে জিমিনের বুকটা আরো ভারী হয়ে উঠলো। সেই সুগার কাছে গিয়ে পিঠে হাত ছোঁয়াতে যাবে তার আগে হঠাৎ চারপাশে একবার তাকালো। এত মদের বোতল, চারপাশে সিগারেটের ছাই, সিগারেটের বাট পড়ে আছে। জিমিন সাহস করে একবার সুগার পিঠে হাত রেখে সুগাকে মৃদু গলায় ডাক দিল, এই সুগা ভাই, শুনছেন? সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পর যখন কাজ হলো না তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতে হঠাৎ সুগা ধাবা দিয়ে তার হাতটা ধরতেই জিমিন ব্যথায় বলে উঠল, সুগা ভাই কি করছেন? হাতটা ছাড়ুন বলছি, একটু আস্তে ধরলে কি হয়? সুগার চোখ দুটো কেমন লাল হয়ে আছে। শরীরে যে তার ঠিক নেই তবু ভালো করে বুঝতে পারছে জিমিন। কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে একটা অচেনা মানুষ তার সামনে উপস্থিত। এটা সেই মানুষ যাকে এসেছিলি। সুগা উঠে বসলো, তারপর জিমিনকে ছাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? আগে বলুন আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন করছেন কেন? আমার অপরাধটা কি? তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেককে জিজ্ঞেস কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। সুগা ভাই, আপনি তো আমায় ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে যদি আপনাকে বোঝাতে পারতাম। সুগা এবার জিমিনের মুখটা চেপে ধরে তাকে ঠেসে দিল দেওয়ালে, তারপর উঁচু গলায় বলল, তোকে একবারও বলেছি ভালোবাসি আমি। আলু আমার পছন্দ না, কারণ কি জানিস? আলু সব তরকারিতে মিশে যায়। তুই হচ্ছিস ওই রকম মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলেই তোকে জাস্ট ঘৃণা করি। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা। আমরা হলাম দুই পৃথিবী। সুগা জিমিনের মুখটা ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবি না। সুগা ছাড়তে জিমিন সুগার গালে আচমকা চড় বসিয়ে দেয়। সুগা কয়েক মুহূর্ত কেবল স্তব্ধ হয়ে রইল, তবুও কিছু বলল না, চুপ করে রইল। হঠাৎ জিমিন তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল, প্রচন্ড রাগ নিয়ে গলা চেঁচিয়ে বলল, তুমি নেশা করো তবুও তোমাকে আমি মেনে নিয়েছি। তুমি রাত ভোর আড্ডা দাও তবুও তোমাকে আমি ভালোবাসি। তুমি আমাকে মারো বকো তবুও তোমাকে আমি কিছু বলি না। তোমার যখন যা মন চায় করো আমার সঙ্গে, তোমার সব ভুল তবুও আমি মেনে নিয়েছি। আরে বেটা, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা লাগে? তামাশা? তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছি? আমি পুতুল? আমার সঙ্গে যখন যা মন চায় করবে, অধিকার খাটাবে, আবার বলবি ভালোবাসি না। আসল কথা কি জানো? তোমার তো বাবা মা নেই, জন্মের
ঠিক ঠিকানা আছে তো? কারণ কোনো ভালো ঘরের ছেলে এমন হতে পারে না। তাই তো মানুষ বলে বাবা মা ছাড়া সন্তান কখনো ভালো হয় না। জিমিন পুরোটা শেষ করার আগেই সুগা কষিয়ে চর বসালো জিমিনের গালে। শক্তি দিয়ে গলা চেপে ধরে ধমকে বলল, শেষ সে জিমিন, সবকিছু শেষ। আজকে থেকে সুগা জিমিন নামক কাউকে চিনে না। এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুই সুগাকে এখনো চিনিসনি, এখন চিনবি। হয় তুই ধ্বংস হবি নয়তো আমি। আমায় মরতে একটু হাত কাঁপবে না। খুন করে এই বাড়ির মাঝেই কবর খুঁড়ব, খোদার কসম। সুগা দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে নিয়ে জিমিনকে শক্ত করে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিসই হাতে নিল, মদের বোতল। 28 বছরের গহীন ক্ষত, বুকের গভীরে চাপা দেওয়া দগদগে জখমটা আবার আজ নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। জিমিন এখনো নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। সুগা ঝড়ের মতো প্রস্থান শেষে ঘন্টায় হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল জিমিনের বুকের ভেতর। তখন তীব্র শূন্যতায় চাপা শব্দ। সে ঠাহর করতে পারল কি অমোঘ পাপ করেছে সে। যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার বাবা মা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতো রক্তাক্ত, তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোনো দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরানো দাহকে। চোখের জল জিমিনের খুব ভিজিয়ে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন সুকান্ত ঝড় তুলে বাইক নিয়ে যাত্রিক শহরের আতলে মিলিয়ে গেছে। বাড়ির সীমানা অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এই বিশাল শহরে, পাথরের মতো ঠান্ডায় এই নগরে জিমিন কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীনে অন্ধকারে মিলিয়ে গেছে সেই মানুষ যার বুকের আগুন সে নিজেও হাতে আবার প্রজ্বলিত করেছে? জিমিন বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাতে কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়োয় অঙ্কুর জাঙ্কুককে ফোন করলো সে। কান্না জড়ানো গলায় সবটা খুলে বলতেই জাঙ্কুক এক নিঃশ্বাসে আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার ভরসাতে জিমিন বুকের ভিতরে জমে থাকা অস্থিরতা এক চুলও কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে সুগাকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না, দিকদিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতা দগ্ধ হয়ে যখন বাইরে গলি পথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেললো, তখনই সামনে ইউনো এসে পথ আটকালো। ইউনো জানে না আসল ঘটনা, জানে না জিমিনের বুকে ঝড়টা কেন উঠেছে। তবে এক নজরে বুঝে গেছে সে জিমিনের অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এই কারণে কঠোর হাতে আটকালো জিমিনকে। কিন্তু শুধু ইয়ানো না, বোকা জিন সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবে দৃঢ়তা। সে জানে সুগা হচ্ছে জিমিনের সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এই তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর জিন জিন ভেতরে লুকানো আছে আরেকটা প্রবল ইচ্ছা। জিমিনকে সে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মেয়ের মতো সে জিমিনকে নিজের হাতে বেঁধে রাখতে চায় ইয়োনোর পাশে। তাই জিমিনের মন, জিমিনের প্রতিটি স্পন্দন যেন সুগার থেকে না ছুটে যায়। এর জন্য যা কিছু করতে হয় জিন করতে দ্বিধা করবে না। জিমিনের সামনে এমন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে ইউনো অবুঝ বাঁধন, আরেকদিকে জিনের নির্মম নিয়ন্ত্রণ। এত কিছু মানে তার জানা নেই, অথচ জিমিনের বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটাই আর্তনাদ, সুগা।
পার্কের এক নির্জন কোণে ঝরা পাতা স্তূপে ঢাকা এক বেঞ্চে বসে আছে তে। তার কোলে জুড়ে মাথা রেখে শুয়ে আছে জাঙ্কুক, যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে এই মুহূর্তে আশ্রয় খুঁজছে কেবল তার চোখের ভেতর। তে চোখ দুটি এতক্ষণ অশ্রুধারার গঙ্গার মতো প্রবলিত হয়েছে। এই অশ্রুতে বুক ভসে গিয়েছে তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউয়ে। বহু কষ্টে অপ্রচলিত সান্ত্বনা দৃঢ়তায় জাঙ্কুক তার বুক ভাঙা কান্নাকে স্তব্ধ করেছে। বাড়ির পাশে তের জন্য পাত্র দেখা হচ্ছে, যে কোনো মুহূর্তে পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। অথচ এই তো সেদিনকের কথা, মাত্র কয়েকদিন পূর্বে তাদের ভালোবাসা জাঙ্কুক হয়েছে ভালোবাসা দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। জাঙ্কুক হয়েছে কচি অশুক্লতার মতন। এখনই যদি সেই প্রেম ছিন্ন হয়, তবে এ যেমন জীবনের নির্মমতা উপহাস। বিচ্ছেদের আকাঙ্ক্ষা তীর বুকের আগ্নেয়গিরির মতো দগ্ধ যন্ত্রণায় ছড়িয়ে দেয়। তাই অশ্রু অবিরাম ঝরিয়ে পড়ে। কিন্তু জাঙ্কুক থেকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি উল্টে যায়, যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে, তবুও এই হাত ছেড়ে যাবে না। কারণ এই হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ অঙ্গীকারে, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। এই একবারের ধরা হাতি তার কাছে চিরন্তর অবিনাশী শপথে অটল এক প্রেমের স্মৃতি প্রতীক। একে ছাড়া মানে নিজেকে ছেড়ে দেওয়া। হঠাৎ জাঙ্কুক আর তের পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসলো। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশে জারা নামক মেয়েটিকে বলল, তোর কেমন দিলাম বল ভাই, তুই একটা চিজ। মানে 7 মানের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তারই কাজিনের সঙ্গে কাল বিয়ে করে কানাডায় শিফট হচ্ছিস। তো কি করব? 7 মানের তো ওই 20,000 টাকার মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফ্যান্টাসিতে বসবাস না করে বাস্তবতায় ফেরা উচিত। আর এমনিতেও 7 মান আমার আবেগ ছিল, আর ওর কথা বাসায় বললে কেউ মেনে নিত না। শুধু শুধু পরিবারকে বিভ্রান্তিতে ফেলে লাভ আছে? এখন 7 মানের কি অবস্থা? মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তাও আবার 7 মানেরই কাজিনের বাড়ি থেকে। তো ওই মঞ্জুর এখন কি অবস্থা? আত্মহত্যার চেষ্টা করেছিল, হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? ভাই, মাথা খারাপ হয়েছে? আমি কেন যাব? বিয়ের কত কি কেনা বাকি। মানে কোর্ট ম্যারেজ তো হয়েইছে বেশ কিছুদিন আগে, এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমার আরো কিছু কেনাকাটা করতে হবে। বলে লামিয়া উঠে দাঁড়ালো। যারাও তাই করলো। দুজন বসে না থেকে উঠে বের হয়ে গেল। পাশের বেঞ্চে জাঙ্কুক তখন খেয়ে বলল, ভাগ্যিস আমার কোনো কাজিন নেই। জিমিনের মনটা সকাল থেকেই খারাপ। জিন বলল লিসা নাকি রুমে ডাকছে। মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো, তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল বোকাম চা খায় আর টিভিতে খবর দেখেন। জিমিন সারা রাত কাল জেগেছে, কান্না করছে। দরজার সামনে বসেছিল, কিন্তু সুগা ফিরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। জিমিন অনেক ভয় পাচ্ছে। জিমিন সুগার কথা ভাবলেই তো দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণে এত কিছু হয়ে গেল। বাসায় ঘরে নানান সঙ্গে ইউনো ছিল। কি নিয়ে কথা বলছে? আজকে শুক্রবার, প্রতি শুক্রবার সুগা এইভাবে এখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরেই হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। জিমিনকে দেখেই বোগাম হাসি মুখে বললেন, আরে দাদু, এখানে বসো, চা খাবে? আমার আবার আগে চা খাওয়ার অভ্যাস, 1 কাপ আগে খাই, অন্য কাপ পরে। বলি হাসলেন তিনি। তারপর আবার বললেন, ইয়ানো নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছে, এসব কি বন্ধ হবে না? কতক্ষণ ধরেই টিভি স্ক্রিনে তাকিয়ে আছে। জিমিন আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর,
কিছুক্ষণ আগে পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগে খোঁজ মিলল তার লাশের। জিমিন সেদিকে খেয়াল নেই। হঠাৎ সে ইয়ানোকে বলল, একটু শুনবেন? দুইবার ডাকার পর ইয়ানো জিমিনের দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবে? মানে একটু কথা ছিল। ইয়ানো উঠে এসে বলল, তুমি ঠিক আছো? ইয়ানোর চিন্তার শেষ নেই। কাল রাতে সুগার বাড়ির দরজার সামনে থেকে জিমিনকে রুমে সেই তো এনেছে। রাতে ইয়ানো কেবল জিজ্ঞেস করেছে কি হয়েছে, যদি মনে হয় আমার বললে আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে জিমিন সব করে কেঁদে উঠল, সবকিছু খুলে বলল। তবে সুগার সঙ্গে তার সম্পর্ক কি কি পূর্বে হয়েছে ওইসব কথা তার ভেতরেই চাপা রাখলো। বাকি সব কাহিনী সব খুলে বলল। তবে সেই সবেই যেন ইয়ানোর কত কি বুঝতে পেরে গেছে। মনে যার যতটুকু বোঝার সে তো বুঝতেই পেরে গেছে। এনো উঠে আসতেই জিমিন তাকে বলল, আপনি একটু দেখেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনার এত নিশ্চিন্তে কেমন করে হাতে পড়ে আছেন? এনো কিছু বলল না। বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটির দিনেও একটু শান্তি নেই। তারই মাঝে বোগাম আবার ঘড়ির কাঁটা দেখছেন নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে, সুগা কোথায়? শেষে মুকলেশকে পাঠিয়ে জানতে পারলেন সুগা বাড়িতে নেই। রাগ লাগলো তার। কি করবেন বুঝতে না পেরে মুকলেশকে দিয়ে জাঙ্কুককে কল করালেন। জাঙ্কুক জানালো সুগা চলে গেছে। মানে মানে আগের মতনই কোথাও একটা চলে গেছে। কোথায় গিয়েছে জানা নেই। সেই খবর বোগাম প্রেশার লো হয়ে গেলেন। লাস্ট যখন তার সুগার রাগ করে চলে গিয়েছিল তখন পাক্কা গুনে 1 বছর জার্মানি থেকে তারপর এসেছে। সুগা বারবারই এমন পরিস্থিতির সঙ্গে যখন লড়ে উঠতে পারে না তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফয়দা, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে বোগামকে দেখে গেলেন। সবাই রুম থেকে বের হতে জিমিন সেখানে ঢুকে। তাকে দেখে বোগাম চোখের জল আটকানোর চেষ্টা করে। জিমিন তো সেসব দেখে অন্তর ফাটলো, কারণ সবকিছুর জন্য দায়ী সে। কি করে ফিরিয়ে আনবে সুগাকে? সে কি আদেও ফিরবে? জিমিন বৃদ্ধ বোগামকে হাত ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, সুগা ভাই ঠিক ফিরে আসবে। বোকামের চোখের জল, বুকের কষ্ট এবার আর বাদ মানল না। সে বলল, সুগাকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে? তোমার মনে হয় সে বেঁচে আছে? কেবল ভেতরে ভেতরে শেষ। যে ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল বাবা মায়ের, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি সুগা কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষ, ভেতর থেকে অন্য কেউ। কঠিনের ভেতরেও যেমন তরল আছে তেমন সুগার ভেতরেও আছে। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না, তাই সে ইমোশন শেয়ার করতে পারে না। ভেতরের মানুষটিকে রোজ ভেতরে দাফন করে মাটি দেয়। বলি বোগামের চোখে জল চলে এলো। সেই জল চোখ জিমিনের চোখে জল উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিন। আজকে 20টা দিন যে মানুষটা জিমিন দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে সুগা নেওয়াজ। দুনিয়ায় যে কত কঠিন এই 20টা দিন সুগা তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরের আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েছে, তার কথাগুলো রয়ে গেল। খুঁটির ওপর ঝুলতে থাকা অর্ধেক মাথা আজও জিমিনকে যন্ত্রণা দিচ্ছে। সুগাকে জিমিন কি করে বোঝাবে, কি করে বলবে তার একটা কেমন আছে? শুনতে না পাওয়া আক্ষেপ সে রাতে কত দুঃখ দিল। সুগাকে কি করে চিৎকার করে বলবে ভালোবাসা যদি দায়হীন হয় তবু দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, আমায় বারে বার এই যন্ত্রণা আপনি দিয়েন কেন? আমি সইতে পারবো না। জিমিন এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতি, চোখে বোগাম।
পাগলের মতো বিলাপ করতে দেখেছে, অথচ বলার সাহস নেই তার একটা মাত্র ভুলের কারণে বোগাম নেওয়ার শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। জিমিন ঘর বন্দি থাকে, অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। সুগাকে এখন জিমিন পড়াচ্ছেও না, লিসাকে এখন জিমিন পড়াচ্ছেও না। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে, কাজকর্ম হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে সুগা নেওয়াজের শোকে। নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবে শাস্তি দিয়ে যাচ্ছে জিমিন। সুগা কোথায় গেছে জানা নেই, কতবার জাঙ্কুককে জিজ্ঞেস করলো, লাভ হলো না। ইয়েনো আইনের লোক হয়েও খোঁজ নিল না, আর নিতে পারছে না জিমিন। একদিন সে সব ছেড়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন সুগা ভাই এলেও জিমিন আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে জিমিন কখনো সামনে পা বাড়াতই না। এই 20 দিন অন্তত দিনে 2-4 বার সুগা ভাইকে নিয়ে লিখতে বসেছে জিমিন, কত কথা। তবে আগোছালো, আবার বারবার লিখছে আর বারবার ছিঁড়ে ফেলছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে। সে কত কথাগুলো মুখে কখনো বলতে পারবে না, না সাদা কাগজের ভাঁজে লিখে রেখে যাবে। এমনও তো হতে পারে একদিন সুগা ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতন এই জিমিন থাকবে না। সুগা নেওয়াজ মাসের শেষে দিন, ঘড়ির কাঁটা যেন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আজকে 20টা দিন হলো তোমাকে নিচের চোখে দেখিনি। 20টা দিন সংখ্যাটা কাগজে সামান্য, কিন্তু আমার বুকের মাপে যেন বিরাট এক লোহার খণ্ড। প্রতিটি দিন আকলা 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 করে আমার ভিতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমাহীনের বাইরে এইটুকু আমার শরীরের আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি, তোমার হারিয়ে যাওয়া ঘরে রেখেছে আমার হৃদয়ের অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীরের অক্ষত রেখে মনে কেমন করে জ্বালা পোড়া দিয়ে যাচ্ছে, সেটা কি তুমি কল্পনা করতে পারো? তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরেই অসহনীয়। সুগার উত্তাপ ধীরে ধীরে বাড়ছে জালের মতন। থার্মোমিটারে কাচের ঘর পারদকে ভেঙে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার ওঠে। এই ওঠানামা এখন আমার প্রতিদিনের জীবন চক্র। আমি কখনো চাইনি রোগ দলিলের মতো তোমার প্রতি আস্থাহীন হই, তবু তোমার দূরে চলে যাওয়া আমার নিয়মহীন ভালোবাসা আমাকে যেমন এক অবস্থা দিল, যেখানে ভালোবাসা কাটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি বাকি হতো আমি নিশ্চয়ই তাদের উড়ে যেতে দিতাম, কারণ বুকের ভিতর এত কথা জমিয়ে রেখে এখন আমি আর ভার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারা ছোট বাক্যগুলো বুকের ভেতরে জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলেছে। পাহাড়গুলো তার চোরা চোরা মাথার ওপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো, এটা ফিরে এসেছি শোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কিচ্ছু জানো না সুগা ভাই, কিচ্ছু না। কেবল আমার এক ফালি রোদের মতন ঘোর বর্ষা বৃষ্টির মতো আঘাত করতে জানো। তবু আমি তোমাকে দোষ দিই না পুরোপুরি, আমি শুধু ক্লান্তি তীব্র আমাকে মাঝে মাঝে এমন এক দুর্বলতায় ফেলে, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগ হয়, তবু আমি জানি সেটা আমার একমাত্র উপশম, তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যি ভালোবাসো, নিয়মটা শেখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো, একটু উপস্থিতি হও, এগুলো আমার ওষুধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি। তোমার অবহেলার মধ্যেও যা আমার প্রতিদিন, তা কেবলই ভালোবাসা। তাই ভালোবাসা কিন্তু বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সমান তোমার দুঃখ হোক। তোমার অপেক্ষায় ক্লান্ত, জিমিন। সেই চিঠি ভিজে গেল চোখের নোনা জলে। সেখানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ হয়ে এলো জিমিনের। দরজার পাশে তখন ইয়োনো বুকে হাত খুঁজে দাঁড়িয়ে চেয়ে আছে জিমিনের দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতেই সে পেছন ফিরল, চেয়ে দেখলো জিন দাঁড়িয়ে আছে। জিন ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, ভালোবাসিস ওকে? তাহলে বিয়ের কথাটা
বাপচান, তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যায় আজান দিচ্ছে। বাগানে বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে জিমি। একটু আগেই তের কল এলো। কাল রাতে জাঙ্কুকের সঙ্গে পালিয়েছে এসে। ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। তে বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে জাঙ্কুক যখন বলল পালিয়ে যাই, তখন তে জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের থেকেও বেশি ছিল। জিমিন একটু আগেই কাজ থেকে এসেছে। জিনকে বলে এই বাড়ি থেকে কাল সে চলে যাবে, ভার্সিটিও যাওয়া বন্ধ। তবে এখান থেকে যাওয়ার পর কোন পথে যাবে, থাকবে কোথায় তা জানা নেই। শুধু জানি এখানে এটা থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরতো। হঠাৎ বেঞ্চিতে জিমিনের পাশে কেউ একজন বসলো। জিমিন দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। ইয়ানো বলল, ভালোবাসা অনেক কাঁদায় তাই না জিমিন? যে ভালো যাওয়ার সে চলেই যাবে, তাকে তাবিজ করলেও সে তোমার কখনো হবে না। জিমিন জবাব দিল না। ইয়ানো ফের বলল, জানো জিমিন, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয়, সে হাজার ফাঁক ফকির দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবু হৃদয় তো মানতে চাই না। মনে হয় যদি আবারও একবার ডেকে বলতাম, তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতনই অনুভব করছে, কিন্তু আসলে তার ভিতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতরে এমন বাঙ্গুন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, সুগা তোমাকে মুখে কখনো বলেছে সে তোমায় ভালোবাসে? জিমিনের কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমার কখনো ছেড়ে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটি চলে গেছে দূরে, এমন ভাবে যে ফেরা আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমাদের হাড়ে হাড়ে টের পাচ্ছি। আকাশের দিকে তাকাই। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এখন ধরনের মোহ বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমার ছিল না। আমার যা পাই তার প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে, তা আমাদের অতি প্রিয় হয়ে থাকুক। হয়তো সত্যি তাই, কিন্তু তবুও কেন হারানো এত বিষয়ের মতো গায়ে লেগে থাকে বলেন তো? ওই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতরে রয়ে যায়। সেই দাগ একদিন শক্তি হয়ে দাঁড়ায়, আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হয়ে পড়বে না, হতে পারবে না। হয়তো একদিন পারবো শক্ত হতে, কিন্তু বুকের ভেতরটায় যে ফাঁকা স্থান তৈরি হয়ে গেছে তার তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এক কষ্টেই তোমার নতুন করে করবে। আরেকটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমায় ছিল না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর শোনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন জিমিনের বুকের গোপন ব্যথার প্রতিধ্বনি হয়ে বজ্রতে লাগলো। জিমিন আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির ধারায় ভাসিতে ভাসিতে সে হঠাৎ ফুপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতর কোনো তফাৎ থাকলো না। বুক চিরে বেরিয়ে এলো তার শ্রোতা ভরা আর্তনাদ। আমি তাকে ভালোবাসি সুগা, তুমি ভালোবাসো কিংবা না, আমার ভালোবাসা অমুখ। আমার সমস্ত রক্তে শিরায় শ্বাসে তুমি, শুধুই তুমি। তোমায় ভালোবাসতে গেলে আমি নিজেকে ভুলে যাব। তার কণ্ঠরোধী চিৎকার বৃষ্টির গর্জনের সঙ্গে মিশে বেদনায় সিম্বরিত হয়ে উঠল। সে হাত
ছুঁয়ে বাতাস আঁকড়ে ধরতে চাইল, অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। জিমিনের দেহ কাঁপতে লাগলো, ভেতরের অগ্নিদাহ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। ইউনো চুপচাপ তাকিয়ে রইল। এই উন্মাদ যন্ত্রণায় মুখোমুখি হতে তার নিজেরও বুক ভারী হয়ে উঠেছে। হঠাৎ সে চোখের বাদ কান থেকে ব্লেজার খুলে জিমিনের ভিজে যাওয়া কাঁধে ছড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, জিমিন, নিজেকে ছিঁড়ে ফেলার মতো করে কাঁদো না। ভালোবাসা যদি সত্যি তোমার হয়, সে একদিন অন্য রূপে ফিরে আসবে। আর যদি নাও হয় আসে, তবুও তোমার ভেতরে এই ভালোবাসা তোমার আমর করে রাখবে। শোনো, মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাই? আচ্ছা, যতবার তুমি বুঝবে না আমি বুঝিয়ে চলবো। জিমিন কাঁপতে কাঁপতে তার গায়ের ওপর মাথা রেখে হাহাকার করলো। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তে জিমিনের অন্তর যেন বুঝে নিল, ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।